বিশ্বাস করুন, বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থায় দম বন্ধ হয়ে আসছে। আপনাদের আসছে না? আপনাদেরও হয়তো আসছে, কিন্তু এই অবস্থা কতদিন চালাবো আমরা? কতদিন আমরা দম বন্ধ হয়ে থাকবো? কোথায় পালাবো? পালানোর রাস্তা কোথায়? এক আরজি করে ডাক্তারের মৃত্যু, সেটা কিন্তু একটা রাজনৈতিক খুন, এখন প্রমাণিত। এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের কি কিছু করার নেই? আছে, কিন্তু আমরা কি সেটা করছি? আমরা টিভি দেখছি, নিজে সময় পাস করছি, মোবাইল দেখছি, টিভিতে বড় বড় রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনছি, কেউ এদিকের কথা বলে, কেউ এদিকের কথা বলে, কিন্তু আসল জায়গাটায় কিন্তু আমরা কেউ যাচ্ছি না। আমাদের কি কিছুই করণীয় নেই? কিন্তু আমরা করব না। আমি ওই জন্যেই আজকে এই গেঞ্জিটা পরে এসেছি। আমরা যে ল্যাদ খাচ্ছি, এই যে ল্যাদ খাচ্ছি, এটা প্রমাণ করার জন্য আমি এটা আজকে পরে এসেছি, যে আমরা ল্যাদ খাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে, আমরা ল্যাদ খাচ্ছি। বলুন তো, এই যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে, শুধু ইমার্জেন্সিতে কাজ হচ্ছে। আজকে আমরা ছোট ছোট শহরে থাকি, ঠিক আছে, এখানে সব সিনিয়র ডাক্তাররা কাজ করছে, তারাও কিন্তু ইমার্জেন্সিতে কাজ করছে। আউটডোর মনে হয় আউটডোরে কাজ হচ্ছে, বাকি কিন্তু বন্ধ। কিন্তু যারা বড় বড় সিটিগুলিতে আছে, বড় বড় হাসপাতালগুলিতে, যে সেখানে মেডিকেল কলেজ আছে, সেখানে তো জুনিয়র ডাক্তার আছে। তাদের একটাই দাবি এখন পর্যন্ত, তারা কিন্তু বলছে যে তাদের নিরাপত্তা দিলে তারা কাজে যোগদান করবে। সরকার সেইটা নিশ্চিত করতে পারছে না, সেখানে সরকারও ল্যাদ খাচ্ছে। জানি না কোন কারণে তাদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে। তাদেরকে নিরাপত্তা দিলেই তো ফুরিয়ে যায়, তারা কাজে যোগদান করে, মানুষ রিলিফ পায়। সরকারের তো সেটাও দেখা উচিত যে মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায়। আজকে আমরা টিভিতে বসে ওই টক শোগুলি দেখি, সিবিআইয়ের রেট কত, ও সিআইডির রেট কত, অমুক কত, তমুক কত। এখানে প্রশ্ন আমারও আছে, যারা সিবিআই নিয়ে প্রশ্ন করছে, পক্ষান্তরে তো পশ্চিমবঙ্গে সিআইডিরই বা সাকসেস রেট কত আমার জানা নেই। যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে লিখবেন যে সিআইডি সাকসেস রেট কি সিবিআই থেকে বেশি না কম। আজকে আপনি বলুন তো, যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকে কে লিড করে? মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ চাওয়া হয়েছে। আপনি বলুন তো, বা আপনারা যারা এই পশ্চিমবাংলায় বাস করেন, তারা বলুন তো, স্বাস্থ্য ভবনটা চালায় কে? স্বাস্থ্য ভবনটা কিষাম দাস, আমার নামটা মনে নেই এই মুহূর্তে, কিষাম দাস চালায়, এবং সেই দাসেরই দাস ছিলেন সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষ, সংবাদ মাধ্যমের খবর, সঞ্জয় ঘোষ প্যারালাল একটা আরজি করেও স্বাস্থ্য ভবন চালাতেন। আরজি কর থেকে যার যার নামে যেভাবে উনি রেকমেন্ড করতেন, যা রেকমেন্ড করতেন, স্বাস্থ্য ভবন থেকে কিন্তু সেইভাবেই সেটা হতো। তাহলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়াটা কি অন্যায়? যে এইসব জেনেও, বা হয় তিনি জেনেও এটা প্রশ্রয় দিয়েছেন, অথবা তিনি জানতেনই না। দুটোই যদি হয়ে থাকে, দুটোর একটাও যদি হয়ে থাকে, যে হয় দুটোই হয়েছে, নাহলে দুটোর একটা হয়েছে যে উনি জানতেন না, করে গেছে দিনের পর দিন, তাহলে সেক্ষেত্রেও এটা অমার্জনীয় অপরাধ, সেক্ষেত্রেও পদত্যাগ করা উচিত। কারণ উনি কথায় কথায় আগে যখন বিরোধী পক্ষ ছিলেন, তখন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলেও বলতেন পদত্যাগ করতে হবে রেলমন্ত্রীকে। তো এখানে স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার জামানায় অনেকগুলি এরকম ঘটনা ঘটেছে, তো এইবারই জনগণ কিন্তু তার পদত্যাগ চাইছে। আর উনাকে লিড করেন কে? মুখ্যমন্ত্রী, তিনিও সেই একই পদের একই লোক। তাহলে এই অপদার্থতার জন্য সাধারণ মানুষ যদি পদত্যাগ চান, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? যা জানা যাচ্ছে, এসব যদি সত্যি হয়ে থাকে, নির্যাতিতার ফাঁসি, ধর্ষিতার ফাঁসি, এইসব তো উনি বলেছেনই।
মানে তার যে কত জ্ঞানের ইয়ে সেটা তো আমরা বুঝে গেছি এটাতেই, যে নির্যাতিতার ফাঁসি, পরে আবার সংশোধন করে ধর্ষিতাদের ফাঁসি, এসব তো বলেছেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কী কাজ, দায়িত্বটা কী? তিনি বলতে পারেন যে না আমি এসব জানি না, আমার এসব জানা নেই বা আমার কিছু করার নেই। তার হাতে প্রশাসন, তাহলে প্রশাসনের প্রধান হয়ে তিনি কেন এখনও চুপ করে বসে আছেন? কেন তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না বা আসল তথ্য সামনে এনে আসল কালপিটদের ধরে দেওয়ার ব্যবস্থা করছেন না? তিনি এখন সিবিআইয়ের দোহাই দিচ্ছেন যে সিবিআই করেছে, সিবিআইয়ের কাছে না হোক। দম বন্ধ হয়ে আসছে। কোথায় পালাবো? পালানোর কোনো রাস্তা নেই। সোশ্যাল মিডিয়ায় কালকে না পরশুদিন একটা টুইট করে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, সংবাদ মাধ্যম কাউকেই ছাড়েনি। কিন্তু এটা কি জাস্টিফাইড? আজকে আমি এই যে মুখে বলছি কথাগুলি, আমি যদি আধা ঘন্টা পরে আমাকে কেউ বলে যে এইটা তুমি বললে কেন, আমি বলবো না আমি ওটা বলিনি। এটা হয়। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে হোক, সংবাদ মাধ্যম ডিজিটালি হয়ে যাওয়াতে কেউ মানা করতে পারবে না যে না ওটা আমার বক্তব্য না। তারপরে ভয়েস টেস্টের ব্যাপার আছে, যে আমি বলছি, আমি যদি মানাও করি নাও করি তাহলে ভয়েস টেস্ট হবে, সেখানেও প্রমাণ করা যাবে যে হ্যাঁ এটা আমারই ভয়েস। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে কেন দ্বিচারিতা? এই যে পরশুদিন টিএমসিপির 28 তারিখে টিএমসিপির সভাতে যে কথাগুলি আপনি বললেন মাননীয়া, পরে কি ডিজিটাল মিডিয়াকে দোষ দেওয়াটা ঠিক? কেননা এটা তো প্রকাশ্যে আপনি যা যা বলেছেন ডিজিটাল মিডিয়া সেটাই প্রকাশ করেছে, প্রচার করেছে। তাহলে কি করে তারা ভুল তথ্য লিখল? তো বাংলার মানুষ কিন্তু এখন জেগে গেছে। আপনি এতদিন যেভাবে ভুল বুঝিয়েছেন সেই ভুলের ফাঁদে আর পা দিচ্ছে না, এটা আপনার বোঝা উচিত। দম বন্ধ এখানে হয়ে আসছে। পালাবো কোথায় পালাবো? দম বন্ধ হয়ে আসছে, আপনাদেরও হয়ে আসছে। এই যে মৃত ডাক্তার, আর কথার কোনো ভাষা নেই, সব ভাষা শেষ এই কয়দিনে। যে যার মতো যত খুশি ভাষা চালিয়ে দিয়েছে, আর কোনো ভাষা নেই। দেখলেন না 27 তারিখে নবান্ন অভিযানে কি হলো? লোক নেই, পুলিশ জল কামান চালাচ্ছে। লোক নেই, পুলিশ টিয়ার গ্যাস ফাটাচ্ছে। ওই জন্যে দুপুর 12টা 11টার কটা থেকে ছিল, 2টার থেকে ছিল, 12টা না 1টার মধ্যেই জল শেষ। আমরা টিভিতে দেখেছি জল কামানের জল শেষ। এবার যখন জনস্রোত হয়ে গেল তখন পুলিশের হাতে ডান্ডা চলে আসলো। কারণটা কি? আগে জল শেষ করে দাও, না তো ডান্ডা মারা যাবে না। তো ডান্ডাটা মারতে গেলে একটা এক্সকিউজ দিতে হবে তো, আরে জল কামান শেষ, জল ছিল না, ডান্ডা দিয়ে ঠান্ডা করলাম। বুঝতে হবে এই যে পলিটিক্সগুলো, এগুলো বুঝতে হবে। আমাদের বিরোধীরা কি বোঝে কি করে জানি না, তারা নিজেদের মধ্যে খেয়ে করছে না কি করছে জানি না। কিছু লোক তো আছে যাদের সাহায্য নিতে পারে, এই বুদ্ধিগুলি তারা তো দিতে পারে। এই যে জল কামানের জলটা শেষ করে দিয়ে পুলিশ লাঠি চার্জ করলো, টিয়ার গ্যাস ফাটালো বেশি করে। কারণটা কি? সংখ্যায় করতে হবে। কিন্তু এই সরকারই কিন্তু ওই আন্দোলন করে 251 জন পুলিশকে আহত করে এইখানে এসছে, এই সরকারটা গঠন হয়েছে। মনীষ পাণ্ডে তার রিপোর্টে লিখে গেছে 251 জন পুলিশ, মানে কোর্টে যে হলফনামা দিয়েছিল সেই হলফনামাতে স্বাক্ষর করা আছে মনীষ পাণ্ডে, যে পরবর্তীকালে এই দলের এই সরকারেরই আবার মন্ত্রীও হয়েছিল। তিনি লিখেছিলেন 241 কি 51 জন, আমার ঠিক নয়, 200+ লোক পুলিশ, শুধু পুলিশ এবং পুলিশের অফিসাররা আহত হয়েছিল। আর সেদিন কজন হয়েছে জানেন? 25 জন, অনলি 25 জন। তাও জনসংখ্যা এর থেকে অর্ধেক ছিল ওই সময়। কামদুনি কাণ্ড হয়েছে, ফয়সালা হয়েছে, 3 জনকে ফাঁসি দিয়েছিল লোয়ার কোর্ট। আপার কোর্টে যখন গেল কি হলো? একজন বিনা ইয়েতেই মুক্তি পেয়ে গেল, আর 2 জনের যাবজ্জীবন হলো। এই তো আমাদের রাজ্য।
তাই দম বন্ধ হয়ে আসছে। এই যে রাজনীতির ক্যাচকেচি চলছে, এই রাজনীতির ক্যাচকেচিতে আসল বিচারটা না হারিয়ে যায়, আমার তো এটা সংশয় হচ্ছে। এই জন্য আমার দম বন্ধ হয়ে আসছে যে প্রকৃত বিচার কি পাবে? আজ পর্যন্ত এই 13 বছরে তো কেউ বিচার পায়নি। এবার এই যে যখন 13 বছরের হিসাবটা আসছে, তার আগে 34 বছরের হিসাবটা দিবে। বলতে গেলেই বলবে 34 বছরে কি হয়েছিল সেটা দেখা উচিত অবশ্যই। কিন্তু তবুও বলবো বামফ্রন্টের আমলে পরবর্তী 4-5 বছর যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন শুরু করলো, সেই সময়টা সরকারটা একটু ছত্রভঙ্গ হয়ে গেছিল, কিন্তু তার আগে থেকে এমন কিছু পরিস্থিতি খারাপ ছিল না পশ্চিমবাংলার। আজকে 10-10.5 কোটি জনসংখ্যা হলে সেই সময়টা জনসংখ্যা কম ছিল, ঠিকই আছে, কিন্তু তবুও আমি বলবো যে বামফ্রন্ট সরকার খুব একটা, লাস্টের 4-5 বছর আমি বাদ দিলাম, সেই সময়টা প্রচণ্ডই অত্যাচারিত হয়েছি আমরা, যারা আমরা ওই সময়কার তারা আমরা সবাই জানি। 2006 সাল থেকে 8 সাল থেকে, বিশেষ করে 6 সাল থেকে ওদের শুরু হয়েছিল হারমাত বাহিনীর একটা তারপরে এই মমতা ব্যানার্জির ইয়েটা, তো সেইখানে কিন্তু ওই যে মহাকরণ অভিযানটা হয়েছিল, যেখানে গুলিতে 21 জন মনে মারা গেছিল, সেইখানে মনীশ গুপ্ত কী বলে, কে ওইটা করেছিল? এই বাহিনী, আজকে শাসক বাহিনী করেছিল। পরিষ্কার লেখা আছে, মদ্যপ অবস্থায় হাতে অস্ত্র নিয়ে অভিযান করেছিল, সহিংস অভিযান, পুলিশ গুলি চালাতে, কাঁদানে গ্যাস ছুটতে বাধ্য হয়েছিল। মনীশ গুপ্ত লিখেছিল, দেখে নেবেন কোর্টের অর্ডার। তাই বিরক্ত লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই মেয়েটাও কি বিচার পাবে? তার মা কানাকাটি করছে, কি শুনলাম এই সংবাদ মাধ্যমেই শোনা, তার বাবা মা টালা থানার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতে তার মেয়ের ডেড বডি নিয়ে পুলিশ সোদপুরে চলে যায়। তার মা হাউ করে কাঁদছে, আমার মেয়েটাকে দেখতেই দিল না। কারা? ওই শ্মশান এলাকার লোকজনের বক্তব্য, সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে যেটা জানা গেল, যে সেই দিন আরও 3খানা বডি আগে থেকে ওই শ্মশানে রাখা ছিল, সেইটাকে বাদ দিয়ে এই মহিলা ডাক্তারটির বডিকে আগে দাহ করা হলো। সমস্ত আশেপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল। দায়িত্বে ছিলেন সেখানকার কাউন্সিলর আর এমএলএ। তাহলে এখানে শুভেন্দু অধিকারী যে ছবি দিয়ে যেটা দেখিয়েছিল, তাহলে সেটা সঠিক? তাহলে কোথায় সোশ্যাল মিডিয়ার অবদান নেই? সোশ্যাল মিডিয়া তো কাজ করছে, আমাদের বুঝতে হবে। মাননীয় যতই বলুক যে সোশ্যাল মিডিয়ার দোষ, আর সোশ্যাল মিডিয়া সত্যি ঘটনা দেখালে দোষ হবেই। তো সোশ্যাল মিডিয়া সত্যি জিনিসটা দেখাচ্ছে, দোষী হয়ে যাচ্ছে সরকারের কাছে সব। রাষ্ট্র থাকবে, রাজনীতিও থাকবে, কিন্তু রাজনীতির স্বচ্ছতাটা কতটা থাকবে তার উপরে নির্ভর করবে আগামী দিনের ভবিষ্যৎ। তবে বাংলার মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, আমার মনে হয় না এর পরেও কোনো দল এসে এই রকম ধান্দাবাজি জালিয়াতি করে সরকার চালাবে। তাদেরকেও স্বচ্ছ হতে হবে, নাহলে বাংলার মানুষ কিন্তু এবার যে সরকারই গঠিত হোক বা যে সরকারই থাকুক, তাকে কিন্তু ঠান্ডা করে দেবে, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে। সেই ডান্ডা অনেক রকমের হতে পারে, শুধু ওই লাঠি নিয়ে ডান্ডা, ওটাকে ডান্ডা বলা হয় না, ডান্ডা অনেক রকমের হতে পারে। তাই দম বন্ধ হয়ে আসছে, যতক্ষণ না এর থেকে মুক্তি মানুষ পাবে। আমার মনে হয় আপনাদেরও দম বন্ধ হয়ে আসছে। আমরা কাজ করছি, সব কিছু করছি, খাওয়া দাওয়া করছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মনের মধ্যে জাস্টিস ফর আরজি কর আমাদের কিন্তু চলছে। আর একটা জিনিস চলছে, সেটা যেটা আমি বললাম, কেন আমরা চাইব স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ? কেন চাইব? তিনি স্বাস্থ্য ভবনে যান না, স্বাস্থ্য ভবনটা কার আন্ডারে? তিনি আজ পর্যন্ত কতগুলি সেমিনার অ্যাটেন্ড করেছেন স্বাস্থ্য বিভাগ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে।
হেলথ ইউনিভার্সিটিতে তিনি এই 13 বছরের মধ্যে কবার গেছেন? প্রশ্ন আমাদের, উত্তরটা কোথায় পাবো? তাই দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হয় আপনাদেরও তাই। কিন্তু এই যে বললাম, আমি কেন এই গেঞ্জিটা পরেছি, এই যে আমরা ল্যাদ খাচ্ছি, আমরা ল্যাদ খাচ্ছি, আমাদেরকে জাগতে হবে। আমরা কবে জাগবো? আমরা জাগবোটা কবে? কমেন্টসে জানাবেন, আপনাদের কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার কোনো সরকার বা ব্যক্তিবিশেষের উপরে আক্রমণের কোনো ইচ্ছা বা আমার কোনো দিনই নেই, আমি করিও না। কিন্তু আজকে এবেলা এক কথা ওবেলা এক কথা রাজনীতিবিদরা করে, কিন্তু একটা সেনসিটিভ ইস্যু, একটা মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় তাকে রাজনৈতিকভাবে খুন করা হলো। অনেকেই বলছে সে অনেক কিছু তথ্য জেনে গেছিল। হতে পারে। আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতাম, আমি যেটা করতাম, আমি এই ধরনের অন্যায়কে বরদাস্ত করতাম না। আমি যদি জানতে পারতাম যে ওই মেয়েটা জেনে গেছে আমার লু ফল্ট, আমি ওকে ডাকতাম কাছে, ডেকে যা বলার আমি ওকে সামনাসামনি কথা বলতাম, জীবনটা নিয়ে নিতাম না। প্রয়োজনে আমি ওখান থেকে ওকে সরিয়ে দিতাম অন্য কোনো হাসপাতালে, কিন্তু জীবনটা নিয়ে নিতাম না। অন্যায়, খুন, রাজনৈতিক হত্যা, এইসবকে মানা যাবে না। তাই দম বন্ধ হয়ে আসছে। পালানোর রাস্তা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আজকে যারা বাইরে, গুজরাট, দিল্লি, কেরালা, চেন্নাইতে যারা এই যে মাইগ্রেন্ট লেবার, তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে যে আমাদের রাজ্যের বাঙালি মুখ্যমন্ত্রী সম্বন্ধে তাদের রাজ্যের লোকরা কী ভাবে, খিল্লি করছে। তাদের হয়ে গেছে অসুবিধা, তারা বাঙালি বলে সেখানে তাদের অসুবিধা হয়ে গেছে, খিল্লি করছে ওদেরকে। তো ভাবুন, সবাই মিলে ভাবুন কিভাবে এই দমবন্ধ অবস্থার থেকে আমরা বেরোতে পারি। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে, কিন্তু নেগেটিভ ইস্যু নিয়ে ঘরে বসে টিভি দেখব আর বলবো কিচ্ছু হবে না, এ সাবজেক্ট ম্যাটার থেকে বাইরে বেরিয়ে আসুন। আপনি কি করতে পারেন সেটা করে দেখান, আপনি কি করতে পারছেন জনগণ সেটা দেখবে। আপনার কিচ্ছু হবে না কথাটাতে আপনার পরিবারের লোক আপনার সাথ দেবে একটা সময়, যখন আপনার পরিবারে এরকম একটা কোনো ঘটনা ঘটবে। সেইটা যাতে না ঘটে, বাঙালি শান্তিপ্রিয় আমরা চাই, আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকি। কোনো উস্কানিমূলক কথাবার্তা নয়, কোনো কিছু নয়, শান্তিপূর্ণটা বজায় রাখা আমাদের দরকার। কিন্তু ওই সিবিআইয়ের রেড কি, সিআইডির রেড কি, ওসব ওই কিছু মানে কি বলবো, মানে বাজে লোক থাকেই, ও সব পার্টিতেই আছে। বিরোধী দলদের নেই, বিরোধী দলেরও আছে, সরকার পক্ষেরও আছে। ওদের কথায় কান দেবেন না, নিজের কাজটা কি করতে হবে বুঝে নিন, বুঝে নিয়ে সেই কাজটা বিনা বাধায় বিনা দ্বন্দ্বে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।